চীনের সাথে সম্পর্ক উন্নয়ন হলে বাংলাদেশ সহ এই অঞ্চলের ভূমি পরিবেষ্টিত দেশগুলো উপকৃত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন সফরে দেশটির গণমাধ্যম সিজিটিএনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ বা সংঘাত নয়, শান্তি প্রতিষ্ঠায় মানুষের কল্যাণই সমস্যা সমাধানের একমাত্র পথ। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে ইতিবাচক পরিবর্তনে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। একই সাথে দেশে চীনা কলকারখানা স্থানান্তর, যুব শক্তি কাজে লাগানো সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। Welcome to Leaders Talk. Our guest today is Mohammed Yunus. গত ২৬ থেকে ২৯ মার্চ চীনে বোয়া ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে চীনের গণমাধ্যম সিজিটিএনকে একান্ত সাক্ষাৎকার দেন তিনি। শনিবার ওই সাক্ষাৎকার প্রকাশ করে চীনা গণমাধ্যমটি। সাক্ষাৎকারে চীনের সাথে থাকা সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। একই সাথে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং শিল্প কারখানায় স্থানান্তরের আহ্বান জানান তিনি। বাংলাদেশের যুব সম্প্রদায়কে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। আমাদের লাখ লাখ মেধাবী তরুণ যুবক রয়েছে যারা নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ও শিখতে আগ্রহী। তারা যে কোনো কিছুতে দ্রুত দক্ষ হয়ে উঠতে সক্ষম। এই বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে বাংলাদেশকে রূপান্তরে সহায়তা করার সাথে সাথে চীন আরও বেশি লাভবান হতে পারে এবং চীনের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা দেশকে আমরা পথ প্রদর্শক হিসেবে পেতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের উত্তরের ভূমিবেষ্টিত দেশ এবং অঞ্চলগুলোকে সমুদ্র বন্দর ব্যবহার করতে দিতে আগ্রহী ঢাকা। ভৌগোলিকভাবে আমরা খুবই ভাগ্যবান, কারণ আমাদের বিশাল সমুদ্র রয়েছে। নেপাল, ভুটানের মতো ভূমিবেষ্টিত দেশ যাদের নিজস্ব সমুদ্র নেই, তারা আমাদের বন্দরগুলোকে কাজে লাগাতে পারে। আমরাও এ ব্যাপারে আগ্রহী। এতে এসব অঞ্চলের সবার জীবনমান উন্নয়ন হবে। মৎস্য সম্পদ আহরণেও চীন আমাদের প্রযুক্তিগত সহায়তা করতে পারে। সবশেষে ডক্টর ইউনূস বলেন, বিশ্ব শান্তির জন্য যুদ্ধ কোনো সমাধান নয়। যুদ্ধ ছাড়াও শান্তি প্রতিষ্ঠা করা যায়, এমনটা ভাবলেই সম্ভব সংঘাতহীন বিশ্ব গড়া। ৯ দিন ছুটির পর খুলেছে সরকারি অফিস আদালত। লম্বা ছুটিতে স্বস্তি নিয়ে কাজে যোগ দিয়েছেন কর্মীরা। এতে সরকারের পক্ষ থেকে ইতিবাচক বার্তা গেছে বলে মনে করছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর অর্থ উপদেষ্টা বলেন, মার্কিন নতুন শুল্ক নীতিতে রফতানিতে নেতিবাচক প্রভাব পড়বে না। ভালোর দিকে এগোচ্ছে দেশের অর্থনীতি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। জীবন চালাতে জীবিকার প্রয়োজন, তাই মনের আনন্দকে করতে হয় নিয়ন্ত্রণ। ঈদ শেষে কাজে ফেরা মানুষগুলোর ক্ষেত্রেও অনেকটা তাই ঘটেছে। ঈদের পর প্রথম কর্মদিবস শুরু হয় কুশল বিনিময়ের মধ্য দিয়ে। এরপর মনোযোগ জমে থাকা ফাইলের দিকে। স্বজনদের সাথে উদযাপনের আনন্দ প্রথম দিনে কম্পিউটারে বসেও কাজেও এনেছে গতি। ছুটি কাটানো একটা রিফ্রেশমেন্ট, ওইখান থেকে ফিরে আসে কর্মস্থলে আমাদের কাজ করতে কোনো অসুবিধা হয় না। আমরা এটাকেই বাড়ি মনে করি। গ্রামের বাড়ি যেতে হয়, শ্বশুর বাড়িতে ঈদ করতে হয়, আবার ঢাকায় ব্যাক করতে হয়। আমাদের এখন একটু বেশি কাজ করতে হবে, অতিরিক্ত সময় কাজ করে এটা পোষায় নিতে হবে। সরকারি চাকরিজীবীরা ছুটি কাটালেও অনেক উপদেষ্টার সেটা হয়নি বলে জানালেন সৈয়দা রিজওয়ানা হাসান। ঈদ উদযাপনে জনগণের স্বস্তি সরকারের আনন্দ বলে মনে করছেন তিনি। ঈদটা জনমানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন কমফর্ট হয়, জীবনযাত্রা যেন সহজ হয়, সেজন্য কাজ করে যাচ্ছে। তো আগামী দিনেও এই কাজগুলোই আমরা করব। 9 দিনের ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়েনি বলে জানান অর্থ উপদেষ্টা। বলেন, দেশের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। এখন মার্কিন নতুন শুল্কনীতি মোকাবেলায় কাজ করছেন তারা। আমাদের ব্যাংক রেজুলেশন, ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ আমাদের জন্য আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি। রোজার মতোই দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল বলে জানিয়েছে IMF। ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়ার বিষয়ে আশাবাদী সরকার। সচিবালয় IMF এর প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা। তিনি জানান, ঋণ দিতে বাংলাদেশের রাজস্ব আয় বৃদ্ধি, দেশজ উৎপাদন বাড়ানো সহ বেশ কিছু শর্ত দিয়েছে IMF। সে অনুযায়ী কাজ করছে সরকার। এ বিষয়ে আলোচনার জন্য এই মাসেই যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। $470 কোটি ঋণের মধ্যে 3 কিস্তিতে $231 কোটি দিয়েছে IMF, আর 2 কিস্তিতে বাকি $239 চায় বাংলাদেশ। সব ঠিক থাকলে আগামী জুনেই এই অর্থ ছাড় হতে পারে। সার্বিকভাবে ব্যাংকিং শৃঙ্খলা, ডিফল্ট লোন আদায়, আর এদিকে NBR এর আমরা ট্যাক্স GDP রেশিও বাড়াবো কী করে, কোন কোন ক্ষেত্রে বাড়াবো, এইগুলি নিয়ে আলাপ হচ্ছে। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউর পর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন স্টেবল আছে। চেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। ঈদের লম্বা ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে ব্যস্ত এই নগরীতে দলে দলে আসছে মানুষ। ঢাকার রেলওয়ে স্টেশন এবং বাস টার্মিনালগুলোতে সকাল থেকে যাত্রীদের চাপ দেখা গেছে। আসনে প্রায় দ্বিগুণ যাত্রী থাকায় দুর্ভোগ পোহাতে হয়েছে ট্রেন যাত্রায়। সড়ক পথে স্বস্তি থাকলেও দূরপাল্লার কোথাও কোথাও যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঈদের আনন্দ স্মৃতি নিয়ে ঢাকা ফিরছে মানুষ। অনেকদিন পর প্রিয়জনের সঙ্গে দেখা, আড্ডা, গল্প, আপন নিড়ের এমন সব সুন্দর মুহূর্তের কথা ভাবতে ভাবতেই ব্যস্ত জীবনে ফিরছেন সবাই। সবচেয়ে ভালো লেগেছে যে ট্রেনটা আজকে এসছি মাত্র 3 ঘন্টা 35 মিনিটে খুলনা থেকে, এটা খুব অভূতপূর্ব ছিল, আগে এই অভিজ্ঞতা ছিল না। ফ্যামিলি ছেড়ে আসাতে একটু কষ্টদায়ক, বোঝেন না, বাচ্চাদের ভালোবাসা, আসার সময় একটু কষ্ট লাগে। তবে কারো কারো যাত্রা কঠিন হয়েছে ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপে। কেউ কেউ দাঁড়ানোর জায়গা পাননি ঠিকঠাক, কেউ বা ভিড়ের মধ্যে সারতে পারেননি জরুরি প্রয়োজনও। মানে দাঁড়াবার জায়গাটুকু ছিল না, এরকম অবস্থা। এটা জীবিকার তাগিদে ভাই, এখানে থাকি, এখানে ফ্যামিলি আর বাচ্চা কাচ্চারা এখানে ভর্তি হয়েছে। নরসিংদী কমিটিটা নতুন, এর জন্য মনে হয় টিকিটটা ওরা দিতে পারে না, সবাই পাই না আর কি, বাট আসে সবাই। এবার সড়কপথ ছিল আগের চেয়ে ভালো। ঈদযাত্রায় দূরপাল্লার যানবাহনের চাপ থাকলেও ছিল স্বস্তি। গাবতলী, মহাখালী, সায়দাবাদ সহ রাজধানীর বিভিন্ন বাস স্ট্যান্ডে ভোর থেকেই আসতে থাকেন দূর দূরান্তের যাত্রীরা। যানজট বেশি একটা ছিল না, কিন্তু গাড়িটা পৌঁছাতে সময় নিয়েছিল আর কি। আজকে ভার্সিটিতে ক্লাস ছিল, আর যায় মানে না ক্লাস ধরতে পারবো আর কি। যাওয়ার সময় মোটামুটি আরামদায়ক ছিল, আসার সময় ট্রাভেল টাইমটা আরামদায়ক ছিল। মহাসড়কের কোনো কোনো পথে কিছুটা যানজট হলেও ভালোভাবে ঢাকা পৌঁছে খুশি তারা। সবাই মনে করেন ঈদযাত্রা মানেই একটা ভোগান্তি, তবে এবারের ঈদযাত্রা যাওয়ার পথে কিংবা ঢাকায় ফেরার পথে দুটোই ছিল অনেকটা স্বস্তির। সাধারণ মানুষের প্রত্যাশা, বাস কর্তৃপক্ষ কিংবা ট্রেন যারা রেল কর্তৃপক্ষ রয়েছেন সবাই যদি এভাবে সচেতন থাকেন, সতর্ক থাকেন, তাহলে যাত্রা ভোগান্তি কমে আসবে, আরও আনন্দের হবে ঈদের এই সফর। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও 3টি গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদনের ড্রাফট প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই মাসের মধ্যে 2টি মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হবে বলেও জানান তিনি। জুলাই গণহত্যার বিচার ব্যাহত করতে যারা মিথ্যা প্রচারণা চালাচ্ছেন তাদের কয়েকজনকে চিহ্নিত করার কথাও বলেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব কথা সাংবাদিকদের বলেন তিনি। জুলাই গণহত্যার বিচারে একটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয় বলেও এ সময় উল্লেখ করেন তাজুল ইসলাম। এদিকে জুলাই আগস্টের গণ আন্দোলনে যাত্রাবাড়ি শিক্ষার্থী তাইম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 15 জুনের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফার্মগেট এলাকার হাফিজ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 6 জুলাই দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। তারা সময় চেয়েছেন 3 মাস করে। 3টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফট আমাদের হাতে এসেছে, যেটার আরো ফার্দার কাজ চলছে। খুব সাহসী 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে।